হ্যালো স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ সিটিং অ্যারেঞ্জমেন্টের আর একটা পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমাদের আগের ক্লাসে সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছি। তো আজকে দেখো অ্যাডভান্স পার্ট মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের আরো কিছু মানে অ্যাডভান্স কোশ্চেন যেগুলো তোমার ব্যাংকে, রেলের বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আছে। তো এই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা দেখো ভিডিওটা পুরো শেষ অবধি। আশা করি কোশ্চেনগুলো তোমাদের আমার সাথে সাথে প্র্যাকটিস করলে তোমরা অনেক উপকৃত হবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো। আচ্ছা, অ্যাডভান্স পার্টের ক্ষেত্রে কি, তোমরা আগের ভিডিওতে যদি দেখো দেখবে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো ছিল একটু ছোট ছোট, অর্থাৎ এত কিছু ইনফরমেশন এর মধ্যে ছিল না। কিন্তু অ্যাডভান্স পার্টে তোমাকে অনেক ইনফরমেশন দেবে, অর্থাৎ তোমাকে পাজল করার চেষ্টা করবে, ঠিক আছে? সেইখান থেকে তোমাকে সঠিক অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তো প্রথম দেখো কি বলেছে, 5 বয়েজ অশ্বিন, দীপেশ, ঈশান, চেতন অ্যান্ড বিপিন অ্যান্ড 5 গার্ল পারুল, কোমল, রাধা, সবিতা অ্যান্ড বিমল সিট ইন 2 রো ফেসিং। আচ্ছা, এর আগের দিন আমরা দুটো রোয়ের কিন্তু করিনি, তো আজকে প্রথমেই আমাদের কি হলো, ডবল রোয়ের দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে কি করব আমরা, এগুলো তোমাদের অনেক স্পিডে করতে হবে, আমি বোঝানোর জন্য আস্তে আস্তে করার চেষ্টা করছি। তোমরা দেখো, এগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অতি তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা, এই কিছু বয়েজ বসে আছে, কিছু গার্ল বসে আছে, এরা দুজন বসে আছে। অল বয়েজ আর ইন ওয়ান রো অ্যান্ড অল দ্য গার্ল ইন আদার রো। আচ্ছা, কি বলছে, একটাতে বয়েজ বসে আছে আর একটাতে গার্ল বসে আছে। তাহলে প্রথম থেকে আরেকবার পড়ি। 5 বয়েজ অশ্বিন, দীপেশ, ঈশান, চেতন অ্যান্ড বিপিন অ্যান্ড 5 গার্ল পারুল, কমল, রাধা, সবিতা অ্যান্ড বিমল সিট ইন 2 রোজ ফেসিং টু ইচ আদার। আচ্ছা, প্রথমে দেখো, আমি যদি এই রোয়েতে ইচ আদার মানে কি, একে অপরের দিকে। তাহলে এরা ধরো এইটা হচ্ছে বয়েজ আর এই রোটা হচ্ছে গার্ল, কেমন? তাহলে দেখো এরা 5 জন আছে, 1 2 3 4 5। এখানেও দেখো 5 জন গার্ল আছে, প্রত্যেকের দিকে মুখ করে আছে। তার মানে বয়েজরা আছে দক্ষিণ দিকে, গার্লেরা মুখ করে আছে তোমার নর্থে। অল দ্য বয়েজ আর ইন ওয়ান রো অ্যান্ড অল দ্য গার্ল in each other row. Ishan, who is to the immediate right of Bipin and opposite to Parul, is not at any end. আচ্ছা, এইখানটা কি বলেছে দেখো, বলেছে ঈশান যে কিনা ইমিডিয়েট রাইট অফ বিপিন। তাহলে দেখো ঈশান কি বলেছে, এইখানে আমি লিখে রাখি, আগে ঠিক যেমন করেছিলাম। ঈশান হচ্ছে কি না বিপিনের রাইটে, এটু আমি পেলাম, ইমিডিয়েট রাইট অফ বিপিন অ্যান্ড অপোজিট টু পারুল। তাহলে কে, ঈশান হু ইজ ইমিডিয়েট টু রাইট অফ বিপিন অ্যান্ড অপোজিট টু পারুল, মানে ঈশান হচ্ছে কি পারুলের অপোজিট, তাই না? তাহলে পারুল হবে কি ঈশানের তলায়, মানে অপোজিটে। আচ্ছা, এবং এরা কেউই শেষে নয়। তাহলে ঈশান, বিপিন, পারুল এরা কেউই কিন্তু শেষে নয়, মানে এই মাঝখানের মধ্যে আমাকে করতে হবে। এই উপরে ধরো 1 2 3 এখানে। তা আমি যদি এখানে ধরো এখানে ঈশানকে লিখলাম আর এখানে বিপিনকে লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে পারুল কোথায় হবে? সরি, যদি দেখো, যদি তোমার এইখানে এরা যেহেতু সাউথে মুখ করে আছে, তাহলে এইটা হবে ঈশান, কেননা রাইটে বলেছে, আর এইটা হবে বিপিন। আমি আরেকবার মুছে করার চেষ্টা করছি, দেখো। আচ্ছা, তো দেখো কি বলেছে না, ঈশান বলেছে বিপিনের রাইটে। তাহলে এরা যেহেতু সাউথে মুখ করে আছে, এদের ডান দিকটা কিন্তু আমার নর্থের উল্টো হয়ে যাবে। তাহলে ঈশানকে আমাকে কোন দিকে বসাতে হবে?
ঈশানকে এই দিকে বসাতে হবে এইখানে, আর বিপিন হয়ে গেল এখানে। তবে এরা এদিকে মুখ করে থাকলে বিপিনের রাইট হচ্ছে ঈশান। তাহলে ঈশানের অপোজিটে কে বসে আছে? ঈশানের অপোজিটে বসে আছে পারুল। তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম। তাহলে দেখো এরা কেউই শেষে নয়। বলছে রাধা হু ইজ ইমিডিয়েট টু দ্য রাইট অফ কমল। আচ্ছা, রাধা কি না? রাধা হচ্ছে কমলের ডান দিকে, তাই না? তাহলে এখানে লিখে রাখো, তোমার এটা যেহেতু মহিলাদের, তাহলে আমি এখানে লিখে রাখছি রাধা হচ্ছে কি কমলের ডান দিকে, অ্যান্ড অপোজিট টু চেতন। এবং রাধা হচ্ছে কি চেতনের অপোজিট। রাধা হচ্ছে চেতনের অপোজিট। আচ্ছা, এরা শেষে বসবে না কোথায় বসবে আমি জানি না। তা ধরো রাধা এখানেও বসতে পারে, কমল এখানে হতে পারে, বা রাধা এখানে হতে পারে, কমল হতে পারে। তো আমি নেক্সট আরো পড়ি, দেখি কি বলছে। আচ্ছা, ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড, অর্থাৎ তারা একজন শেষে। তাহলে রাধাকে আমি এখানে বসাতে পারি, দেখো রাধাকে আমি এখানে বসাতে পারি, কমল এখানে, আর রাধার অপোজিটে কে আছে? রাধার অপোজিটে আছে চেতন। ঠিক আছে, তারপরে কি অশ্বিন ইজ অপোজিট টু কমল। অশ্বিন হচ্ছে কি কমলের অপোজিট। তাহলে কমল কোনটা? এইটা। তাহলে অশ্বিন হয়ে গেল এখানে। তাহলে অশ্বিন ইজ অপোজিট টু কমল, হু ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ সবিতা। কি বলছে দেখো, অশ্বিন ইজ অপোজিট টু কোমল, হু মানে কে? যার পরে হু সে। তাহলে কোমল কি না? কোমল হচ্ছে ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ সবিতা। তাহলে 1 2 3। তাহলে সবিতাকে আমাকে এখানে বসাতে হবে যেহেতু এটা গালের দিকে। আচ্ছা, দীপেশ এন্ড বিমল আর টু অপোজিট ইচ আদার। তাহলে দেখো এইখানে বিমল কোথায় আছে? এখানে। তাহলে দীপেশকে আমাকে এখানে বসাতে হবে। তাহলে মেয়েদের আমি সব পেয়ে গেলাম। এবার ছেলেদের আর একজনের নাম এখানে পড়ে আছে কি? অশ্বিন, দীপেশ। এটা কি হবে? সরি, এখানে দীপেশ হচ্ছে না, এখানে কি বলেছে? দীপেশ অ্যান্ড বিমল। দীপেশ অ্যান্ড বিমল। আচ্ছা, ও দীপেশ অ্যান্ড বিমল আর নট অপোজিট ইচ আদার। এরা একে অপরের বিপরীতে নয়। তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানে দীপেশ, এরা একে অপরের অপোজিট নয়। তাহলে এইখানে দীপেশ হচ্ছে না। তাহলে দীপেশ কোথায় হবে? দীপেশ হবে এখানে। আর এটা মেয়েদের ক্ষেত্রে বিমল, বিমল এখানে হয়ে গেল ভি। বোঝা গেল? তো আমি এখানে আরেকবার ভালো করে তলায় লিখে দিচ্ছি, দেখো এটা এস, এটা পি, এটা ভি, এটা কে, এটা আর। ঠিক আছে, তাহলে এই দেখো এইটা হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। একটু সময় লাগে, বা এটা তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করানোর জন্য একটু দেরি হলো। তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখবে, তোমরা খুব তাড়াতাড়ি করতে পারছো। এই একটা করলে দেখো এখান থেকে তুমি 3টে 4টে ম্যাক্সিমাম 5টা কোশ্চেনে পেয়ে যাও। তাহলে একটাকে তুমি যদি 1 মিনিট কি 1.5 মিনিট টাইম দিয়ে যদি করে 5টা কোশ্চেনের উত্তর দিতে পারো তাহলে তো খুবই ভালো। তো দেখো নেক্সট কোশ্চেন গুলো কি বলেছে, দেখো কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা যাক। বলছে হু ইজ দ্য মিডিল অফ দ্য রো অফ বয়েস। আচ্ছা, বয়েস এর মিডিলে কে আছে? বিপিন। বি দিয়ে দেখো বিপিন। তাহলে উত্তর হয়ে গেল অপশন বি, বিপিন। নেক্সট, হু ইজ দ্য ইমিডিয়েট টু দ্য রাইট অফ পারুল। দেখো পারুলের ইমিডিয়েট রাইটে কে আছে? পারুলের ইমিডিয়েট রাইটে বিমল। তাহলে এখানে অপশন সি হয়ে গেল উত্তর। তাহলে হু ইজ দ্য অপোজিট অফ দীপেশ। দীপেশের অপোজিট কে আছে? চলো দেখো দীপেশের অপোজিট, দেখো দীপেশ এখানে। দীপেশের অপোজিট কে আছে? এস দিয়ে কি আছে দেখো? সবিতা। তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন বি, সবিতা। এ বলছে হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন অশ্বিন অ্যান্ড বিপিন। আচ্ছা, অশ্বিন অ্যান্ড বিপিনের মধ্যে কতজন আছে? অশ্বিন আর বিপিনের মধ্যে দেখো কেউই নেই। অশ্বিন আর বিপিন এরা পাশাপাশি, তাহলে এদের মধ্যে কেউ নেই। তাহলে উত্তর হবে অপশন এ, 0। এদের মধ্যে কেউ নেই। ঠিক আছে, দেখো তাহলে একটা থেকে আমি 4টে কোশ্চেন পেলাম, এবং ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমরা ঠিক করে সাজাতে পারি তাহলে 4টে কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর আমরা পাবো। নেক্সট আর একটা দেখা যাক কি বলেছে, দেখো এখানে আবার বলেছে এখানে কি বলেছে দেখো 6 বয়েজ। আচ্ছা, এখানে আবার 6জনের কথা বলা হয়েছে না? 6 বয়েজ, রমেশ, সুরেশ, দীপেশ, রূপেশ, পরেশ, কমলেশ, and 6 girls, Sima, Geeta, Rita, Meena, Kamal, Radha are standing in a row in such a way that each girl face one boy, not necessarily in the same order. আচ্ছা,
এখানেও কি বলেছে, চলো তাহলে 6 বয়েজ আর 6 গার্লের কথা বলেছে। ঠিক আছে, রাদার স্ট্যান্ডিং ইন এ রো ইন এ সাচ ওয়ে দ্যাট ইচ গার্ল ফেস ওয়ান বয়, মানে এরা প্রত্যেকে প্রত্যেকের দিকে মুখ করেছে, নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। তাহলে এইটুকু আমাকে একটা বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখো, ধরো এই এই রোটাকে আমি গার্লের রো করলাম, ধরো এইটাকে এবার আমি গার্ল করে দিই আর এইটাকে বয়েজ করি। চলো, তাহলে 6 জন আছে, 1 2 3 4 5 6। এখানেও দেখো 1 2 3 4 5 6। এবার এখান থেকে পড়ো কি বলেছে দেখো, সীমা is to the immediate right of the girl who is facing Pores, the boy at the extreme right। আচ্ছা, এই পরেশ এখানে কি বলেছে দেখো, এই পরেশ সে হচ্ছে কি এক্সট্রিম রাইটে বসে আছে। তাহলে আমি পরেশকে এখানে বসাই, এক্সট্রিম রাইটে বসালাম, পরেশকে আমি এখানে বসিয়ে দিলাম। এবার কি বলেছে দেখো, সীমা ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য গার্ল হু ইজ ফেসিং পরেশ। তাহলে পরেশের মুখোমুখি যে বসে আছে তার ইমিডিয়েট রাইটে বসে আছে কে, সীমা। তাহলে এদিকে মুখ করে থাকলে, তোমার সাউথে মুখ করে থাকলে রাইটটা কোন দিকে হবে, আমার যেদিক বাঁ দিক, বোঝা গেছে। তাহলে এখানে হয়ে গেল সীমা, এখানে আমি পেয়ে গেলাম পরেশ। কমলেশ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ রমেশ, কমলেশ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ রমেশ অ্যান্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ দীপেশ। এখানে দেখো রমেশ দীপেশ আমি কোনোটাই কিছু পাই না। রীতা ইজ ফেসিং রমেশ অ্যান্ড ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ গীতা, এখানেও কিছু পাইনি। রাধা ইজ থার্ড টু দ্য লেফট অফ মিনা। তো দেখো এই দুটো ছাড়া আমি কিন্তু ডেফিনেট কিছু পাইনি যে একটা বসিয়ে করবো। তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যাজাম্পশন ধরি আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে আমি এই অবধি পেয়েছি নাকি, সীমা ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য গার্ল হু ইজ ফেসিং দ্য পরেশ, দ্য বয় হু এক্সট্রিম রাইট, এইটু আমি পেয়ে গেছি। এবার বলছে দেখো অনলি সুরেশ ইজ সিটিং বিটুইন রূপেশ অ্যান্ড পরেশ, এইখানে একটা আমি পাচ্ছি। অনলি সুরেশ সে কি করছে, পরেশ অ্যান্ড রূপেশের মাঝখানে আছে। তাহলে এখানে কি হচ্ছে না, সুরেশ সে হচ্ছে কি পরেশ আর রূপেশের মাঝখানে আছে, এটুকু বোঝা গেল। এবার দেখো কি বলছে, কমলেশ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ রমেশ। তাহলে রমেশ কোথায় আছে, কমলেশ ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ রমেশ অ্যান্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ দীপেশ। তাহলে দেখো আমাকে কমলেশকে কোথায় বসাতে হচ্ছে, কমলেশকে এখানে বসাতে হচ্ছে, কেননা সে কি না, সে হচ্ছে দীপেশের, সরি, সে হচ্ছে দীপেশের ডান দিকে আর রমেশের রমেশের বাম দিকে। তাহলে এটা হলো রমেশ আর এটা হচ্ছে রূপেশ, দুটোই আর ওই জন্য লিখে দিলাম, এটা হচ্ছে রমেশ, এটা হচ্ছে রূপেশ। আচ্ছা, এবার দেখো রীতা ইজ ফেসিং রমেশ। তাহলে রীতা হচ্ছে কি, রীতা ইজ ফেসিং রমেশ অ্যান্ড ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ গীতা। আচ্ছা, রীতা হচ্ছে কি রমেশের, এইখানে হচ্ছে রীতা, সে কি হচ্ছে ইমিডিয়েট লেফট অফ গীতা। তার মানে গীতাকে কোন দিকে রাখতে হবে, গীতাকে আমাকে রাখতে হচ্ছে এই দিকে, তবে ওর লেফটে হচ্ছে, ঠিক আছে। গীতা বানান এখানে, এটা গীতা। আচ্ছা, রাধা ইজ থার্ড টু দ্য লেফট অফ মিনা, রাধা ইজ থার্ড টু দ্য লেফট অফ মিনা। তাহলে দেখো রাধাকে আমাকে কোথায় বসাতে হচ্ছে, রাধাকে আমি যদি এখানে বসাই তবে কিন্তু মিনাকে এখানে বসালে মিনার 3 নম্বর লেফটে হচ্ছে। আর এখানে কে পড়ে রইলো, এখানে পড়ে রইলো কমল, হয়ে গেল। তাহলে দেখো আমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল। এবার এখান থেকে কি প্রশ্ন করেছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং গার্ল ইজ ফেসিং রূপেশ। তাহলে কি বলছে, রূপেশের ফেসিং এ কে আছে না, রূপেশের ফেসিং এ দেখো রাধা আছে। তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন
বি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ দ্য গার্ল অ্যান্ড দ্য লেডি ইজ অ্যাট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ এ গার্ল অ্যান্ড বয় ইজ অ্যাট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, সরি, তাহলে ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডে কে আছে তোমার, এই দেখো এখানে কমল হতে পারে, কমল আর পরেশ, আর এদিকে মিনা অ্যান্ড দীপেশ। তাহলে দেখো কমল অ্যান্ড দীপেশ, কমল অ্যান্ড দীপেশ হ্যাঁ হতে পারে। আচ্ছা, মিনা অ্যান্ড কমলেশ, মিনা অ্যান্ড কমলেশ, মিনা অ্যান্ড কমলেশ হবে না। সীমা অ্যান্ড সুরেশ, দেখো সীমা, সীমা অ্যান্ড সুরেশ এটা হচ্ছে না। গীতা অ্যান্ড পরেশ, গীতা অ্যান্ড পরেশ এটা হচ্ছে না। তাহলে অপশন এ হয়ে গেল একমাত্র উত্তর। হু ইজ স্ট্যান্ডিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ রূপেশ, হু ইজ স্ট্যান্ডিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ রূপেশ, তাহলে রূপেশ কোথায়, দেখো এটা রূপেশ, রূপেশের লেফটে কে আছে, রমেশ, তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন সি। থ্রি অফ দ্য ফলোয়িং, দেয়ার আর অফ দ্য ফলোয়িং ফোর এ লাইক এ সার্টেন ওয়ে, অর্থাৎ এখানে যে কম্বিনেশন গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তিনটের মধ্যে একটা মিল আছে, হুইচ ওয়ান ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ, এর মধ্যে কোনটা তিনটের থেকে আলাদা। তাহলে দেখো রমেশ রাধা, সুরেশ কমল, দীপেশ গীতা, রূপেশ, যে রমেশ রাধা, একটা একটা করে দেখি। এই দেখো রমেশ, এখানে রমেশ, আর রাধা কোথায়, এখানে। তার মানে কি একদম অপোজিট নয়, রমেশ তার অপোজিটে যে আছে তার বাম দিকে হচ্ছে রাধা। নেক্সট কি বলেছে দেখো, সুরেশ কমল, এক দু একটা দেখলি আমরা বুঝতে পারবো সুরেশ, আচ্ছা কমল। নেক্সট দেখো কি বলেছে, সুরেশ কমল হয়ে গেল। দীপেশ গীতা, দেখো দীপেশ কোথায় আছে, দেখো এখানে দীপেশ গীতা, ঠিক যে বয়ের বয় মানে বালক যে তার অপোজিটে যে মহিলা আছে তার পাশের মানে তার লেফটের সঙ্গে এদের তুলনা করা হয়েছে। নেক্সট কি বলেছে দেখো, রূপেশ রাধা, রূপেশ রাধা, রূপেশ আর রাধা এরা কিন্তু অপোজিট হয়ে গেছে, বাকি তিনজনে কেউ অপোজিট নেই, এটাই কিন্তু অপোজিট হয়ে গেছে। তাহলে উত্তর হয়ে গেল রূপেশ রাধা, এ হচ্ছে কি না এই তিনজনের থেকে আলাদা। হুইচ অফ দ্য ফলোইং আর ইমিডিয়েট নেবার অফ দ্য ওয়ান হু ইজ ফেসিং রীতা, আচ্ছা রিতার ফেসিং এ যে আছে তার ইমিডিয়েট নেবার কে আছে, কমল আছে আর রূপেশ আছে। তাহলে তোমার কমলেশ, সরি কমলেশ আর রূপেশ, তাহলে কি আছে দেখো কমলেশ আর রূপেশ, দেখো অপশন সি হয়ে গেল উত্তর। বোঝা গেল? তো আমরা এই অ্যাডভান্স সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলোকে আমরা এইভাবে করার চেষ্টা করব। তোমরা এগুলো এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তোমাদের হাতের স্পিড তত বাড়বে, এগুলো প্রচুর স্পিডে করতে হবে, কারণ পরীক্ষার হলে তো অনেক সময় তোমরা পাবে না, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এটাকে করে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখা যাক, দেখো কি বলেছে দেখো, সিক্স ফ্রেন্ড এ বি সি ডি ই অ্যান্ড এফ আর সিটিং অন এ সার্কুলার টেবিল। আচ্ছা এখানে আবার বলেছে একটা সার্কুলার টেবিলের কথা বলেছে, তাই না, এখানে রো নয়, সার্কুলার টেবিল। এই সার্কুলার টেবিলের মধ্যে নিশ্চয়ই কিছু অ্যাডভান্স পার্ট ঢুকে আছে, আগেও আমি সার্কুলার টেবিল করিয়েছি, কিন্তু ওখানে ছিল কি সব সেন্টারে বা সব বাইরে। তো এটা দেখা যাক কি বলেছে, টু ফেসিং ইনওয়ার্ড অ্যান্ড আর এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার অ্যান্ড রেস্ট ফেসিং আউটওয়ার্ড। আচ্ছা এই ছজনের মধ্যে দুজন থাকবে কি সেন্টারের দিকে মুখ, এবং যে দুজন সেন্টারের দিকে মুখ থাকবে তারা পরস্পর পরস্পরের অপোজিট। তো ধরো ছজন আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6, যারা সেন্টারে থাকবে তারা অপোজিট, ধরো আমি এই দুটোকে সেন্টারে রাখলাম, বাকি প্রত্যেককে কি থাকবে আউটওয়ার্ড, মানে প্রত্যেকে থাকবে আউট অফ দ্য সেন্টার, অর্থাৎ বাইরের দিকে মুখ করে থাকবে। এই একটা স্টেটমেন্ট আমাকে বলে দিয়েছে। এবার দেখো কি বলেছে, বি ইজ ফেসিং আউটওয়ার্ড অ্যান্ড ইজ লেফট টু সি, বি হচ্ছে কি আউটওয়ার্ডে বসবে মানে বাইরের দিকে মুখ করে বসবে, এবং সে সি এর বাঁ দিকে থাকবে। তাহলে তুমি বি কে যেখানে হোক বসাও, ধরো বি কে আমি এখানে বসালাম, যেখানে হোক, চলো ধরো এখানে বসাচ্ছি বি কে, বি বাইরের দিকে মুখ করে আছে, আর বি হচ্ছে কি সি এর বাঁ দিকে, তাহলে সি কে আমাকে এখানে বসাতে হবে, কেননা বাইরের দিকে মুখ করে আছে, তাহলে সি যদি বাইরের দিকে মুখ করে থাকে এর লেফট সাইড কোনটা হবে, এটা, তাহলে বি সি এর বাঁ দিকে। এফ ইজ অ্যান্ড বিটুইন ই অ্যান্ড ডি, এফ হচ্ছে কি ই অ্যান্ড ডি এর মাঝখানে, তাহলে এফ কে আমি এখানে বসাতে পারি, এফ কে এখানে বসাতে পারি, ঠিক আছে,
কোথায় বসাতে পারবো আমি এখনো ঠিক নিশ্চিত নই, তাই জন্য আমি এখন না বসিয়ে এগিয়ে যাচ্ছি। ই ইজ ফেসিং আউট ইনওয়ার্ড। আচ্ছা, ই হচ্ছে ভিতরের দিকে মুখ করে বসে আছে। তাহলে ই যদি তোমার সেন্টারে মুখ করে থাকে, তাহলে আমি দেখো ই কে যদি এখানে বসাই, সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে এখানে আমি একটা পেয়ে গেলাম কি, এ পিস ইন বিটুইন ই অ্যান্ড ডি। তাহলে এফ কে আমি কি এখানে বসালাম, আর ডি হয়ে গেল এখানে। এটা বসিয়ে আমি দেখছি, এটা যে হবেই মানে এক চান্সেই যে হবে তা কিন্তু নয়, যেহেতু নির্দিষ্ট করে নেই। আরো পরে দেখা যাক। ই ইজ ফেসিং নর্থ, এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি। আচ্ছা, এ হচ্ছে সি এর বাঁ দিকে, দ্বিতীয়তম বাঁ দিকে। তাহলে দেখো সি যদি এখানে থাকে, তাহলে 1 2 এ হয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে এ কে আমি এখানে বসালাম। সি ইজ নট ফেসিং ইনওয়ার্ড, সি হচ্ছে ইনওয়ার্ড। আচ্ছা, সি ইনওয়ার্ড নয়, এখানে যে আমি সি কে বসিয়েছিলাম, যে সি এখানে হবে কিনা, বা ইনওয়ার্ডে হবে, আউটওয়ার্ডে হবে নাকি ইনওয়ার্ডে হবে, সেটা তখন নির্দিষ্ট করে ছিল না। এখানে এসে আমি একটা নির্দিষ্ট পেলাম কি, সি নট ফেসিং ইনওয়ার্ড, সি বাইরের দিকে, ভেতরের দিকে মুখ করে, তার মানে বাইরের দিকে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার সঠিক হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে আসল অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু আর কোনো ভুল নেই। এবার দেখো এর উপরে ভিত্তি করে কিছু কোশ্চেন করেছে, কি বলেছে দেখো। বলছে 2% এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার অ্যান্ড ফেসিং সেন্টার আর। তাহলে এই দুজন কে কে, এই দুজন কে কে দেখো, এ আর ই। তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন সি, এ আর ই। বলছে ই পজিশন অফ বি অ্যান্ড ডি অ্যান্ড এফ অ্যান্ড সি আর ইন্টারচেঞ্জ, দেন হুইচ সেকেন্ড প্লেস লেফট টু বি। ইফ পজিশন অফ বি অ্যান্ড ডি, আচ্ছা একটা একটা করে করি। বি অ্যান্ড ডি এর যদি পজিশন চেঞ্জ করি, মানে এখানে ডি এলো আর এখানে এখানে বি এলো, তাহলে ডিবি চেঞ্জ হলো। তারপরে কি বলেছে দেখো, এফ অ্যান্ড সি। আচ্ছা, এফ অ্যান্ড সি, এফ অ্যান্ড সি, তার মানে এখানে হয়ে গেল সি, এখানে হয়ে গেল এফ। এফ অ্যান্ড সি আর ইন্টারচেঞ্জ, দেন হু ইজ সেকেন্ড প্লেস লেফট টু বি। তাহলে বি কোথায় হয়ে এসেছে, এখানে এসেছে। তাহলে বি এর 2 নম্বর বাঁ দিকে কে আছে, তাহলে 1 2। বি যদি এখানে হয় চেঞ্জ করে, তাহলে বি হচ্ছে আউটওয়ার্ডে মুখ করে আছে, তার মানে লেফট সাইড কোনটা, এইটা। তাহলে 2 নম্বরে কে আছে, ই আছে। তাহলে এখানে উত্তর হবে অপশন বি, ই ইজ বিটুইন। আচ্ছা, ই কাদের মধ্যে আছে দেখো, সি আর এফ, সি আর এফ এর মাঝখানে আছে, তাই না। তাহলে সি আর এফ কোথায় আছে, তাহলে নেক্সট দেখো, হু ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ। তাহলে হু ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে ইমিডিয়েট রাইট অফ এ কে, এ সেন্টারের দিকে মুখ, তাহলে এর রাইট কোনটা, এটা। তাহলে ডি হবে উত্তর, তাহলে অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা একটা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলেছে, ইন এ গ্রুপ discussion A B C D A and F are sitting around a rectangular table। আচ্ছা, এরা কি করেছে না, একটা রেক্ট্যাঙ্গুলার টেবিলে বসে আছে, কারা, এ থেকে এফ। তাহলে এ বি সি ডি ই এ মানে 6 জন। এ ইজ সিটিং অন এ সাইড অ্যালন। আচ্ছা, এ হচ্ছে যে কোনো একটা আলাদা সাইডে বসে আছে। চলো ধরো এখানে আমি এ লিখলাম, ঠিক আছে। এই সাইড অ্যালন, বি অ্যান্ড সি আর সিটিং অন দ্য সেম সাইড, বি আর সি হয়ে যাচ্ছে সেম সাইডে বসবে। তা ধরো আমি এখানে বি আর সি কে বসালাম, এফ ইজ ফেসিং এ। আচ্ছা, তাহলে ধরো এখানে আমি এফ কে বসালাম, ডি ইজ ইমিডিয়েট লেফট অফ এফ। আচ্ছা, এরা প্রত্যেকেই কিন্তু সেন্টারের দিকে মুখ করে আছে, ঠিক আছে, যেহেতু কোনো দিকে বলে দেয়নি, তাহলে প্রত্যেকেই সেন্টারে। তাহলে কি বলেছে, সি সরি এফ, ডি ইজ ইমিডিয়েট লেফট অফ এফ। তাহলে দেখো এখানে যদি এফ কে আমি বসাই, তাহলে এফ এর ইমিডিয়েট লেফট এইটা হওয়া উচিত। তাহলে আমাকে কি করতে হবে, এই বি আর সিটাকে আমি তলায় নামিয়ে দিই। ধরো বি আর সিটাকে তলায় নামিয়ে দিলাম, তাহলে এখানে আমি এটাকে ডি করলাম, এইটাকে আমি ডি করে দিলাম, ঠিক আছে।
D is immediate left of F, immediate left of F, C is facing D, C is facing D। আচ্ছা এখানে আর একটা বলেছে কি C is facing D, তার মানে এইটাকে আমাকে C করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এইখানটা একটু মুছে দিই। তাহলে এইখানে আমাকে যেহেতু ডি এর ফেসিং বলেছে সি করলাম, আর এটা বি, আর এখানে তো একটাই পড়ে আছে, তাহলে কি এ বি সি ডি ই পড়ে আছে, ই কোথাও লিখিনি, তাহলে এটাকে ই করে দাও, ঠিক আছে? এবার বলেছে হুইজ ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে হুইজ ইমিডিয়েট রাইট অফ এ, এর রাইটে কে আছে? ই আছে, এ সেন্টারে মুখ করে আছে, তার মানে রাইট এই দিকটা। আচ্ছা হুইজ বিটুইন বি অ্যান্ড এফ, বি অ্যান্ড এফ, তাহলে কে আছে? সি। তাহলে অপশন এ হয়ে গেল এখানে উত্তর, ঠিক আছে? নেক্সট নেক্সট দেখা যাক। দেখো এটা কতটা একটা বড় এবং কত ইনফরমেশন এর মধ্যে আছে, তো আমরা এইগুলো করার চেষ্টা করবো একটা একটা করে পড়ে পড়ে। কি বলে দেবো? এল এম এন ও পি কিউ আর অ্যান্ড এস আর সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল। আচ্ছা এল এম এন ও পি কিউ আর এস, তার মানে কজন হচ্ছে এখানে? টোটাল হচ্ছে 8 জন। তাহলে আমি ফার্স্ট আগে এইটা করে নিই, 8 জন একটা স্কোয়ার টেবিলে বসে আছে, ঠিক আছে? such a way that 4 of them side and 4 corner of the square। আচ্ছা 4 জন আছে কি? 4 জন কর্নারে আছে, টোটাল 8 জন, 4 জন কর্নারে আছে আর 4 জন কি আছে? সাইডে আছে, মানে পাশে আছে। আচ্ছা 4 are corner the square while 4 seat the middle of each of the 4 side, the one who seat at the 4 corner face the center while those who seat in the middle of the side face outside। আচ্ছা এখানে কি বলেছে দেখো, যারা কর্নারে আছে তারা কিন্তু সেন্টারের দিকে মুখ করে বসে আছে, কর্নার যারা প্রত্যেকে সেন্টারের দিকে মুখ, এবং যারা সাইডে আছে তারা হচ্ছে সবাই বাইরের দিকে মুখ করে বসে আছে। Two females sit in the middle of the side and two at the corner। আচ্ছা এখানে আবার বলেছে দেখো 4 জন মহিলা 4 জন পুরুষ, এরকম করে বলে দিয়েছে। এর মধ্যে আবার ব্লাড রিলেশন বা জেন্ডারও ঢুকিয়ে দিয়েছে। টু ফিমেল সিট ইন দ্য মিডিল, টু ফিমেল মানে দুজন মহিলা, এটা মনে রাখতে হবে, এখানে আমি দাগ দিয়ে রাখছি, দুজন মহিলা মিডিলে থাকবে, ইন দ্য মিডিল অফ দ্য সাইড অ্যান্ড টু অ্যাট দ্য কর্নার। তাহলে এইখানে এইটা আমি দাগ দিয়ে রাখলাম, দুজন মিডিলে থাকবে মহিলাদের এবং দুজন থাকবে কর্নারের, বাকি রয়ে গেল 4 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ হয়, দুজন কর্নারে থাকবে, দুজন মিডিলে থাকবে, এইভাবেই যাবে। এল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ আর, এল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ আর, আর সিট ইন দ্য মিডিল অফ ওয়ান অফ দ্য সাইড। আচ্ছা আর হচ্ছে কি হবে? যে কোনো একটা মিডিলে থাকবে। তো ধরো যেহেতু মিডিলে বলেছে, তো ধরো আমি এখানে আর কে লিখছি, আর সিট ইন দ্য মিডিল অফ দ্য কর্নার, এল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ আর। তাহলে আর যদি বাইরের দিকে মিডিলে থাকবে, তাহলে এই বাইরের দিকে মুখ করে, তাহলে লেফট সাইড কোনটা? এইটা। তাহলে সেকেন্ড টু দ্য লেফট বলেছে, তাহলে এখানে আমি করলাম এল। দেখা যাক হয় কিনা, কোথাও একটা বসিয়ে তো আমাদের শুরুটা করতে হবে। তো শুরু করলাম, এন সিটস 4 টু দ্য রাইট অফ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ওয়াইফ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এল অর আর। কি বলছে? এন সিটস 4 টু দ্য রাইট অফ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ওয়াইফ, মানে এন এর যে ওয়াইফ সে এল এর আর আর এর পাশে থাকবে না, মানে এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, এই কোনটায় থাকবে না, ঠিক আছে? এই কোনটায় থাকবে না। তাহলে এন এর ওয়াইফ হয় এখানে, এখানে, এখানে থাকবে। তাহলে এন এর ওয়াইফকে আমি কোথায় করতে পারি? এন সিট 4 টু দ্য রাইট অফ হিজ ওয়াইফ। আচ্ছা ধরো এইগুলো তো থাকবে না, তো আমি এইখানে ধরো এন এর ওয়াইফ করলাম, এন এর ওয়াইফ আমি যদি এটাই করি, তাহলে আর এন কোথায় থাকবে না? তার ওয়াইফের 4 নম্বর ডান দিকে। তাহলে সেন্টারে যদি মুখ থাকে 1 2 3 4, তার মানে এইখানে হয়ে গেল এন, ঠিক আছে?
তাহলে এন কে আমরা কি পেলাম, এন কিন্তু মেল, ঠিক আছে, এন কিন্তু মেল। আর এখানে এন এর ওয়াইফ মানে এ কিন্তু হয়ে গেল কি ফিমেল। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকেও কোশ্চেন আসবে। দেখো, এম সিট থার্ড টু দ্য রাইট অফ হার হাজবেন্ড। এম হচ্ছে কি, তার মানে এম হচ্ছে কি মহিলা, তাহলে এম হচ্ছে তার হাজবেন্ডের 3 নম্বর ডান দিকে। তাহলে এম ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য কর্নার, এম সিট থার্ড টু দ্য রাইট অফ হার হাজবেন্ড। আচ্ছা, এম কোনো কর্নারে থাকবে না, তাহলে আমি যদি এম কে এখানে বসাই, এম কে একজন মহিলা, এ কি না তার হাজবেন্ডের 3 নম্বর ডান দিকে, তাহলে এম এর হাজবেন্ড আমি এখানে করে রাখলাম। তার মানে তাহলে 1 2 3, তাহলে এই অবধি মিলছে, যেটুকু মিলছে আমাদের করতে হবে। তারপরে যদি দেখা যায় ভুল হচ্ছে তখন আমি আবার চেঞ্জ করে দেখতে পারি। এইভাবেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়, শিখতে হয়। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এম ডাজ নট সিট অ্যাট অনলি ও সিট বিটুইন এম অ্যান্ড এস, এম অ্যান্ড এস এর মধ্যে কি আছে ও, তার মানে দেখো আমাকে এস কে এখানে লিখতে বাধ্য, তবেই আমি এখানে ওকে করতে পারবো, ঠিক আছে। এস ইজ হাজবেন্ড অফ এল, এস কে এল এর হাজবেন্ড, তার মানে এস আমি কি পেয়ে গেলাম মেল, আর এল কি পেয়ে গেলাম ফিমেল। এখানে আমি লিখে রাখি এল হাজবেন্ড, কারণ এখান থেকেও তো প্রশ্ন আসতে পারে। পি ইজ এ মেল, পি হচ্ছে মেল, তাহলে পি কোথায় বসেছে, দেখো পি কোথায় বসেছে, কোথাও বসেনি, তার মানে আমি এখানে পি কে বসিয়ে দিলাম, পি করে দিলাম। না সরি, পি, পি কে এখানে বসালে হবে না, পি ইজ এ মেল বলেছে তাই তো, তাহলে মেল আমার একটা পেয়েছিলাম, এখানে এম নয় কিন্তু, এটা ভুল করলাম না, এম হচ্ছে এখানে এম এর হাজবেন্ড, তাহলে পি কে আমি অলরেডি এখানে পেয়েছিলাম, তাহলে এখানে পি কে বসালাম। এখানে যেটা বাকি আছে সেটা হলো কিউ, কিউ কে আমি এখানে বসালাম এবং কিউ হয়ে যাবে দেখো ফিমেল, কারণ দুজন কর্নারে ফিমেল বসবে বলেছিল, তাহলে আমাকে এখানে কিউ কে বসাতে বাধ্য, কারণ 1 আর 2 আমি পেয়েছি, আর মেল দেখো কর্নারে দুজন হয়ে গেছে 1 আর 2, বোঝা গেল কেন আমি ওইটা চেঞ্জ করলাম। তাহলে এইটা হলো টোটাল একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখো এখানে সব বসে গেছে, ও এস পি এল এন আর কিউ এম সব বসে গেছে। তাহলে নেক্সট কোশ্চেন গুলো কি কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু গিভিং সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কোনটা, তাহলে একটা একটা করে নো টু মেল আর ইমিডিয়েট নেবার অফ ইচ আদার। দেখো দুটো মেল বলছে, কোনো দুটো মেল পরস্পর নেই, দেখে নাও, এই দেখো এই দুটো মেল কিন্তু পরস্পর আছে, তাহলে এই কথাটা কিন্তু ঠিক কথা নয়। আর অ্যান্ড এস ফেস ইচ আদার ইন দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো দেখো আর অ্যান্ড এস আছে কিনা, ঠিক আছে এটা আছে, এটা আমি পেলাম যে আর অ্যান্ড এস ফেসিং টু সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে এইটা আমি পেলাম। মানে বি এরটা, সি এরটা দেখা যায় এল সিট ইন দ্য সেন্টার অফ ওয়ান অফ দ্য সাইড ইন দ্য স্কোয়ার টেবিল, এল কি সেন্টারে আছে, হ্যাঁ এল আছে সেন্টারে, এল সিট ইন দ্য সেন্টার অফ ওয়ান অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার টেবিল, আর কিউ ইজ এ মেল অ্যান্ড সিট ডায়াগোনালি অপোজিট টু পি। কি দেখো কিউ মেল নয়, এটা কিন্তু ভুল বলেছে, এটা ভুল বলেছে, কিউ ইজ এ মেল, কিন্তু কিউ আমি এখানে কি পেয়েছি, কিউ পেয়েছি ফিমেল পেয়েছি। আর 3 নম্বর এটা হচ্ছে এল সিট ইন দ্য সেন্টার অফ ওয়ান অফ দ্য সাইড, আছে আর অ্যান্ড এস ফেস ইচ আদার ইন দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর অ্যান্ড এস। আচ্ছা এইখানটা দেখো অপশন বি আর অপশন সি দুটোই আসছে, ঠিক আছে, অপশন বি আর সি দুটোই আসছে, এইখানে একটু ভুল আছে, দুটো তো হবে না, এখানে হতে পারতো যে এল ইজ নট সিট, এরকম হতে পারতো, এটা নট হতে পারতো, ঠিক আছে এটা নট হতে পারতো। অপশন বি এখানে উত্তর, এখানে যেহেতু নট নেই অপশন বি আর সি দুটোই আসছে, একটু আহ, মানে অপশানের একটু হয়তো গন্ডগোল হয়েছে, তো তোমরা বুঝতে পারছো এখানে দুটোই হচ্ছে, সেরকম তো কিছু নেই, তাই জন্য এখানে আমি এল নট করে দিলাম এটা, কিন্তু এল তোমার সাইডেই বসে আছে, যার জন্য বি অ্যান্সারটা করলাম। নেক্সট দেখো হু অ্যামং দ্য ফলোইং ইজ এম হাজবেন্ড, এম এর হাজবেন্ড কে না পি, পেয়ে গেছি আমরা ওখানে, পি হচ্ছে হাজবেন্ড,
তাহলে পি হচ্ছে হাজবেন্ড। How many people sit between M and N when counted in anti-clockwise direction from M? How many people sit between M and N? আচ্ছা, যখন আমি অ্যান্টি ক্লক মানে এম থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী ঘুরবো তখন এম অ্যান্ড এন এর মধ্যে কতজন আছে? তাহলে দেখো এম কোথায় আছে, দেখো এম এখানে আর এন হচ্ছে, আর এন হচ্ছে কোথায় আছে দেখো এখানে। তাহলে অ্যান্টি ক্লক যদি ঘোরে, অ্যান্টি ক্লক মানে কি এদিক থেকে, তাহলে দুজন হচ্ছে। তাহলে অপশান সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। সি হয়ে গেল রাইট অ্যান্সার। বলছি হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ওয়াইফ অফ এন। আচ্ছা, ওয়াইফ অফ এন ও, এই দেখো এখানে ও পেয়েছি আমরা, এই যে ও। তাহলে এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু এন? এন এর রেসপেক্টে পি এর পজিশন কি দেখা যাক। এই যে 1 2, তাহলে এন এর কি রাইটে আছে, সেকেন্ড টু দ্য রাইট হবে নিশ্চয়ই, সেকেন্ড টু দ্য রাইট। দেখো অপশন ডি তে আছে সেকেন্ড টু দ্য রাইট। তো দেখো নেক্সট এই আর কিছু নেই, এই 5টা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ক্লাসটা হয়তো একটু বড় হলো, কিন্তু তোমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো তোমরা সেরাম হলে নিজেরা করার চেষ্টা করো। আগে সলভটা না দেখে তোমরা স্ক্রিনে আসছে সেই স্ক্রিনে দেখে নিজের খাতায় করার চেষ্টা করো, কত তাড়াতাড়ি পারছো বা কোথায় অসুবিধা হচ্ছে সেইগুলো আমি কিভাবে আলোচনা করেছি সেইগুলো বোঝার চেষ্টা করো। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, আসবে, এরকম বড় বড় কোশ্চেন আসবে। ব্লাড রিলেশনের এরকম বড় বড় কোশ্চেন হয়, পাজেলেরও হয়, তো প্রত্যেকটা এরকম যতগুলো হয় নিয়ে আসবো, আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং আরো যদি কোনো ক্লাস, রিজনিং এর কোনো ক্লাস যদি দরকার হয় তোমরা কমেন্ট করে বলতে পারো স্যার এই ক্লাসগুলো নিয়ে আসুন, তো আমরা অবশ্যই তোমাদের কাছে সেই ক্লাসগুলো তুলে ধরবো। সামনে পরীক্ষা, ভালো করে তোমরা সকলে প্রিপারেশন নাও যাতে সকলের খুব ভালো রেজাল্ট হয়, সকলে পাস করতে পারো এবং একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে।